আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছে নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং তোমাদের নিশ্চয়ই বাংলার প্রস্তুতি ঠিকমতো আগাচ্ছে। সুখবর বা খারাপ খবর যাই বলো, তোমরা কিন্তু বাংলা যেভাবে পড়ছো, আমি যেভাবে নির্দেশনা দিয়েছি সেভাবে যদি পড়ে থাকো তাহলে তোমাদের নিশ্চয়ই একটা সুন্দর বা ভালো কিছু হবে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের ইউনিটের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদিও মানবিকের স্টুডেন্টদের জন্য কারক ইদানিং গুরুত্বপূর্ণ না অতটা, তবে তোমাদের সায়েন্সের যে চারটা জায়গায় তোমরা বাংলা পাবে, বাংলা দিতে হবে, তো সেখানে কারক খুব গুরুত্বপূর্ণ। তো কারকের বিস্তারিত খুব সহজভাবে আমরা জানবো, বাক্য থেকে, শব্দ থেকে, ক্রিয়াপদ দেখে কারক নির্ণয়ের সহজ সূত্র আমরা জানবো এবং অনেক প্র্যাকটিস করব আজকের ক্লাসের পরে। কারক তোমাদের কাছে খুবই সহজ লাগবে, কারক কোনো কঠিন বিষয় না, এটা তোমরা ধারণা লাভ করতে পারবে। তো আজকে লেকচার নাম্বার 10, টপিক হচ্ছে কারক। আমরা প্রথমে জানবো যে এই কারক শব্দটা আসলে ব্যাকরণের কোন উপায়ে গঠিত হয়েছে। কারক শব্দটাকে যদি ভাঙি তাহলে এর দ্বারাই হচ্ছে ক্রি যুক্ত নক অথবা অক, ক্রি সেখানে ধাতু চিহ্ন হবে, তাহলে হচ্ছে কারক, ক্রি যুক্ত নক অথবা অক। এখানে ক্রি মানে হচ্ছে কাজ, আর নক বা অক মানে হচ্ছে যে করে। এর মানে একটা বাক্যের ক্রিয়াপদের সাথে যে যে পদ সম্পর্ক রাখে, কাজ করতে গিয়ে যে যে পদ ভূমিকা রাখে, সেইগুলোকে কারক বলে। তার মানে কারক মানে হচ্ছে ক্রিযুক্ত নক কারক। কারক একটি যৌগিক শব্দ। শব্দের আলোচনা যেহেতু এখনো হয় নাই, ওখানে গেলে তোমরা বুঝতে পারবে যৌগিক শব্দ কিভাবে হলো, বিস্তারিত আমরা জানাবো। শুধু একটু মনে রাখলে হবে, শব্দের অর্থগত শ্রেণী বিভাগের মধ্যে কারক একটি যৌগিক শব্দ, কারণ কারক শব্দটি মানে হচ্ছে ক্রিয়াপদের সাথে সম্পর্ক রাখে। কারককে বিশ্লেষণ করলেও তার অর্থ দ্বারাই কাজ যে করে, মানে ক্রিয়াপদের সাথে যে সম্পর্ক রাখে, এরকম অর্থ একই হলে সেটাকে যৌগিক শব্দ বলে। আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আমরা এখন এই বাক্য দিয়ে কারক নির্ণয় করব। এখানে যে বাক্যটি আছে সে বাক্যটি হচ্ছে, আবু মুসা সাহেব প্রত্যেক শুক্রবারে মসজিদের মুসল্লিদেরকে নিজ হাতে তার বাগান থেকে পাওয়া পেঁপে খাওয়াতেন। এখানে একটা ঘটনা আছে, একটা বাক্যের মধ্যে আমরা কারক নির্ণয়ের চেষ্টা করব। আবু মুসা সাহেব প্রত্যেকদিন শুক্রবারে, গ্রামের একটা কালচার আছে, ধরো নতুন পেঁপে বাগান হয়েছে, নতুন গাছে নারিকেল হয়েছে, তো সেটা নিয়ে শুক্রবারে মুসল্লিদেরকে, ইমামকে খেতে দেয়, গ্রামের এই কালচারটা আছে। তো সেখানে এরকম একটা কালচার আমি দেখেছি। এই বাক্য থেকে আমরা সবগুলো কারক নির্ণয় করব। আমাদের প্রথম কাজ এই বাক্যের ক্রিয়াপদটি বের করা। আমরা দেখতে পাচ্ছি আবু মুসা সাহেব শুক্রবারে মুসল্লিদেরকে তার বাগান থেকে পাওয়া পেঁপে খাওয়াতেন। এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে খাওয়াতেন। আমরা দেখতে পেলাম এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে খাওয়াতেন। আমরা ক্রিয়াপদকে 6টি প্রশ্ন করব, 6টি কারক নির্ণয় করব। আমরা জানি কারক হচ্ছে 6 প্রকার, এখানে লাল করে দেয়া আছে, সেগুলো হচ্ছে প্রশ্ন হবে। আমি প্রথম প্রশ্ন করব, আবু মুসা সাহেব খাওয়াতেন, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কে খাওয়াতেন? উত্তর হচ্ছে আবু মুসা সাহেব। এর পরের প্রশ্ন হচ্ছে কি খাওয়াতেন? কি খাওয়াতেন? এর উত্তর হচ্ছে পেঁপে খাওয়াতেন। এর পরের প্রশ্ন হচ্ছে কিসের দ্বারা খাওয়াতেন? কিসের দ্বারা খাওয়াতেন? বোঝা যাচ্ছে নিজের হাত দিয়ে পেঁপে কেটে তাদেরকে খাওয়াতেন, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি নিজ হাত দ্বারা খাওয়াতেন। এর পরের প্রশ্ন হচ্ছে কাকে খাওয়াতেন? আমি দেখতে পাচ্ছি এখানে মুসল্লিদেরকে খাওয়াতেন। এই কাকে প্রশ্নটা কি বা কাকে এখানেও হতে পারে, কাকে প্রশ্নটা এখানেও হতে পারে। কাকে প্রশ্ন 2টা কারকে আছে, কিভাবে সেটা দেখাচ্ছে। তাহলে কাকে খাওয়াতেন? মুসল্লিদেরকে। আমার প্রশ্ন হচ্ছে, তোমরা বলো, আবু মুসা সাহেব পেঁপে শুক্রবারে গিয়ে মসজিদে দিতেন মুসল্লিদেরকে যারা নামাজ পড়তে আসতো। আবু মুসা সাহেব কি এর বিনিময়ে টাকা নিতেন নাকি একবারে দিতেন? তাহলে মুসল্লিদেরকে যে আবু মুসা সাহেব পেঁপে খাওয়াচ্ছেন, এটা তো নিঃশর্ত ত্যাগ করেছেন, একবারে দিয়ে দিয়েছেন। এরকম নিঃস্বার্থ ত্যাগের বিষয় হচ্ছে কাকে। এরপরে আবু মুসা সাহেবের এই পেঁপে উনি কোথা থেকে নিয়ে আসতেন? এর পরের প্রশ্ন হচ্ছে কোথা থেকে? আমরা দেখতে পাচ্ছি নিজের বাগান থেকে আনা পেঁপে। আচ্ছা, আবু মুসা সাহেব যে পেঁপে দিতেন, কোন স্থান বা সময়ের উল্লেখ কি আছে? কোন স্থান বা সময়? কোন স্থান বা সময় উল্লেখ আছে? উল্লেখ আছে এই যে শুক্রবারে খাওয়াতেন।
তার মানে আমরা এখানে 6টা প্রশ্ন করেছি। কে খাওয়াতেন, কি বা কাকে, কিসের দ্বারা, কাকে, কোথা থেকে, আর কোন স্থান বা সময়। এগুলোই আমরা এখন একসাথে দেখি। যদি কে খাওয়াতেন, এই প্রশ্নের উত্তর যেহেতু আবু মুসা, কে প্রশ্নের উত্তর কর্তৃকারক হয়। কি খাওয়াতেন, পেঁপে খাওয়াতেন, কি প্রশ্নের উত্তর কর্মকারক হয়। কিসের দ্বারা খাওয়াতেন, নিজ হাত দ্বারা, কিসের দ্বারার উত্তর করণকারক হয়। কাকে খাওয়াতেন, মুসল্লিদেরকে, এটা নিঃস্বার্থ ত্যাগ, নিঃশর্ত ত্যাগ বা নিঃস্বার্থ ত্যাগ, একবারে দিয়ে দিতেন মুসল্লিদেরকে, এরকম নিঃশর্ত ত্যাগ হইলে এটা সম্প্রদানকারক হয়। কোথা থেকে খাওয়াতেন, বাগান থেকে, এরকম হলে অপাদানকারক হয়। কখন খাওয়াতেন, শুক্রবার, স্থান বা সময়ের উল্লেখ থাকলে অধিকরণকারক হয়। তাহলে আমরা দেখতে পেলাম, আমরা জানতামই যে কারক মূলত 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। কারক নির্ণয়ের বা কারকের প্রকার ভেদে এই সিরিয়ালটাও গুরুত্বপূর্ণ। 1 নম্বর কি, 2 নম্বর কি, 3 নম্বর কি, এটাও মনে রাখা জরুরি। কেন জরুরি এটা পরে আসবে। বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে একটা জায়গায় গিয়ে একটু ভেজাল হবে, সেই ভেজাল দূর করার জন্য আমার কারকের সিরিয়ালটা জরুরি। তাহলে 1 নম্বর কারক কর্তৃকারক, 2 নম্বর কর্ম, 3 নম্বর করণ, 4 নম্বর সম্প্রদানকারক, 5 নম্বর অপাদানকারক এবং 6 নম্বর হচ্ছে অধিকরণকারক। আর এই প্রশ্নগুলো মুখস্থ করা জরুরি। আমরা এখন বিভক্তি জিনিসটা কি জেনে আসি। বিভক্তি মানে হচ্ছে শব্দের শেষে যে অতিরিক্ত অংশ যুক্ত থাকে, যেটাকে আমরা আবর্জনা বলি আমার ভাষায়, ব্যাকরণের ভাষায় সেটাকে বলে বিভক্তি। একটা শব্দের থেকে একটা শব্দের সাথে আর একটা শব্দের সংযোগ ঘটানোর জন্য শব্দের শেষে যে অতিরিক্ত অংশ যুক্ত হয় মূল শব্দের শেষে, সেটাকে বিভক্তি বলে। এখন তাইলে কি শব্দের শেষে কিছুই নাই, তারপরও কি কোনো বিভক্তি হবে না? হবে, ওটাও একটা বিভক্তি। ওই বিভক্তির নাম হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি। তাহলে শব্দের শেষে যদি অ বা কিছুই না থাকে, শূন্য, কিছুই নাই, তারপরেও এটা একটা বিভক্তি, সেই বিভক্তির নাম প্রথমা বা শূন্য বিভক্তি। শব্দের শেষে যদি কে বা রে থাকে, দ্বিতীয় বিভক্তি। দ্বারা দেয়া কর্তৃক থাকলো বিভক্তি নির্ণয়, তাহলে তৃতীয়া। কে রে থাকলে চতুর্থীও হতে পারে। কে রে কিন্তু আমরা 2 জায়গায় দিয়েছি, একটা হচ্ছে দ্বিতীয়ায় দেখেছি আর একটা হচ্ছে চতুর্থী দেখেছি। কে রে থাকলে কখন দ্বিতীয় হয়, কখন চতুর্থী হয়, এটা আমরা জানবো। তাহলে তোমাদের আজকের ক্লাসের প্রথম হোমওয়ার্ক, কে রে থাকলে যে কখন দ্বিতীয় হইল, কখন চতুর্থী হইল, এইটা পরে জানাচ্ছি। তোমরা এটা বুঝতে পেরেছো কিনা ক্লাস শেষ করে এটা লিখবে। প্রথম কাজ, কে রে দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। হইতে থেকেছে বা হতে থেকেছে, এটা হলে পঞ্চমী। শব্দের শেষে র বা এর থাকলে অতিরিক্ত, সেই বিভক্তির নাম হচ্ছে ষষ্ঠী। শব্দের শেষে এ অন্তস্থ তে, এটা যদি অতিরিক্ত অংশ হিসাবে থাকে, এই বিভক্তির নাম সপ্তমী। তাহলে বিভক্তি হচ্ছে অতিরিক্ত অংশ, এই জিনিসগুলো থাকলে এই বিভক্তি হয়। এটা আমরা মুখস্থ করে রাখবো, আমাদের অনেকের হয়তো এটা মুখস্থ আছে। আমরা এখন কর্তৃকারকের বিভিন্ন বিভক্তি কিভাবে হলো নির্ণয় করা, এটা আমরা একটু প্র্যাকটিস করব। তোমরা একজন লিখেছো যে পার্সোনালি আমাকে বলেছো যে ভাই কর্তৃকার মানে কারকের যখন আলোচনা করবেন একটু বিস্তারিত ভেঙে বলবেন এবং বেশি বেশি উদাহরণ দিবেন। আমি সেটার জন্যই অনেক উদাহরণ ভাঙবো এবং আমি নিশ্চিত যে কারক খুব বিস্তারিত ভেঙে বলা হবে তোমাদেরকে। দেখো, কর্তায় শূন্য, পাখি সব করে রব। এখানে রব করার কাজটা কে করছে? পাখি করছে। তাহলে পাখি কোন কারক? কর্তায় শূন্য বিভক্তি, যেহেতু পাখির শেষে কোনো অতিরিক্ত অংশ নাই। তার দ্বারা এ কাজ হবে না সাধন। দেখো এখানে তারের নিচে দাগ, তার, এই সাধন করা কাজটা কে করবে? এই লোকটা করবে, তার। তাহলে এটা হচ্ছে কর্তায় তৃতীয়া, কারণ এখানে দাগ দেওয়া আছে এই পর্যন্ত। তার দ্বারা, দ্বারা পর্যন্ত যদি দাগ দেওয়া থাকে তৃতীয়া বিভক্তি, শুধু তার পর্যন্ত দাগ থাকলে শূন্য বিভক্তি হইতো। তার দ্বারা এই পর্যন্ত থাকলে এটা তৃতীয়া বিভক্তি হয়। সকলকে একদিন মরতে হবে। সকলকে, এটার নিচে দাগ, সকলকে একদিন মরতে হবে। মূল শব্দ হচ্ছে সকল, শেষে কে আছে, বিভক্তি হয়েছে দ্বিতীয়া। এখন তোমরা প্রশ্নটা করবা তো যে স্যার কে রে থাকলে দ্বিতীয়া বললেন, আবার বিভক্তি একটু আগে শেখানোর সময় বললেন কে রে থাকলে চতুর্থী হইতে পারে, তাহলে এখানে দ্বিতীয়া কেন দিয়েছেন? উত্তর হচ্ছে কে রে থাকলে যদি উদ্দেশ্য, জন্য বা নিমিত্ত বোঝায়, যদি নিঃশর্ত ত্যাগ বোঝায়, কারকটা নির্ণয় করি যদি সম্প্রদান কারক,
তাহলে সেখানে চতুর্থী বিভক্তি দিতে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে, একটু দেখো তো, সম্প্রদান কারক কয় নাম্বার? 4 নাম্বার কারক। কর্মকারক কয় নাম্বার? 2 নাম্বার কারক। 2 নাম্বার কারক কর্মকারক, সম্প্রদান কারক 4 নাম্বার কারক। কে রে 2 থাকতে পারে, 4 থাকতে পারে। কারক নির্ণয়ের পরে যদি দেখি কারকটা সম্প্রদান কারক, তাহলে ওখানকার কে রে বিভক্তি অবশ্যই চতুর্থে। আর কারক নির্ণয় করার পরে যদি দেখি সেটা কর্মকারক অথবা কর্তৃকারক বা অন্য কোনো কারক, সেখানে কে রে বিভক্তি আমি দ্বিতীয়া দিতে হবে। তাহলে কে রে বিভক্তি 4 নাম্বার কারক সম্প্রদান কারকের সময় অবশ্যই চতুর্থী বিভক্তি, বাকি সব জায়গায় কে রে থাকলে সেটা দ্বিতীয়া হবে। আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো। আমরা আরও উদাহরণ দেখবো এরপরে। তাহলে এখানে সকলকে মরার কাজটা কে করবে? এটা হচ্ছে কর্তা। এই জন্যে কাকে মরতে হবে? কে মরবে? সকল। তাহলে এটা হচ্ছে কর্তৃকারক আর কে বিভক্তি আছে। পাছে লোকে কিছু বলে, পাছে লোকে কিছু বলে, পাছে মানে যদি লোকে কিছু বলে, তাহলে এখানে কিছু বলা কাজটা কে করবে? লোক। তাহলে এটা হচ্ছে কর্তা। লোকের মূল শব্দ লোক, শেষে এ বিভক্তি আছে, সপ্তমী বিভক্তি। মানুষ ভাবে এক, হয় আর এক, এখানে মানুষের নিচে দাগ, ভাবে এটা কে? মানুষ। তাহলে এটা কর্তা। এর শেষে অতিরিক্ত কিছু আছে? নাই, তাহলে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। ঘোড়ায় ঘাস খায়, ঘোড়ায় নিচে থাক, কে ঘাস খায়? ঘোড়া। তাহলে এটা কে এর বিষয়? কর্তৃকারক। মূল শব্দ ঘোড়া, শেষে অন্তস্থ আছে, সপ্তমী বিভক্তি। পাতা নড়ে, এখানে নড়া কাজটা কে করে? পাতা। তাহলে কর্তৃকারক। পাতা শেষে কি কোনো অতিরিক্ত কিছু আছে? না, তাহলে শূন্য বা প্রথমা বিভক্তি। সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়, এখানে জ্ঞান দেওয়া হচ্ছে কাজ, জ্ঞান দেওয়া হচ্ছে কাজ, কে দেন? গুরু মহাশয়। গুরু জ্ঞান দেন, তাহলে কর্তৃকারক। গুরু শেষে অতিরিক্ত কিছু আছে? না, তাহলে প্রথমা বা শূন্য বিভক্তি। সর্বজ্ঞ দংশিল মোর নাগ নাগবালা, নাগ অথবা নাগবালা দুইটার নিচে যদি দাগ থাকে, দংশিল মানে আমার পুরাটা শরীর মনে হচ্ছে দংশন করছে নাগ নাগবালা। এখন নাগ নাগবালা তাহলে দংশন করছে, কামড় দিয়েছে, তাহলে এটা হচ্ছে কর্তা, কর্তৃকারক। অতিরিক্ত কিছু আছে? নাই, এই জন্য এটা হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে বাক্যের ক্রিয়াটা যে করবে, বাক্যের কর্তা, যদি আমি কে দিয়ে প্রশ্ন না করেও যদি দেখি যে ওই কাজটা ওই লোকটাই করছে, তাহলে কর্তা সবসময় কর্তৃকারক হয়, আর যে বিভক্তি হবে সেটা। আমরা এখন যাব কর্মকারক। আমরা কর্মকারক নির্ণয়ের সূত্র কি শিখেছি? কর্মকারক নির্ণয়ের সূত্র হচ্ছে কি, আমরা দেখেছি কি, আর একটা জিনিস লিখেছিলাম কাকে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হবে সেটা সবসময় কর্মকারক হবে। কি আর কাকে প্রশ্নের উত্তর সবসময় কর্মকারক হবে। দেখো, ঝিকে মেরে বউকে শেখানো, ঝিকে মেরে বউকে শেখানো। আমি যখন প্রশ্ন করি কাকে শেখানো বা কাকে মারা, তাহলে ঝিকে বা বউকে, তো কাকে প্রশ্নের উত্তর কর্মকারক হয়। ভেরি গুড। বউয়ের শেষে কি আছে? কে। কে রে থাকলে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া অথবা চতুর্থী বিভক্তি। এটা কি সম্প্রদান কারক? না, কর্মকারক। কত নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার কর্মকারক, সেখানে কি কে থাকলে দ্বিতীয়া বিভক্তি হবে, চতুর্থী দেয়া যাবে না। জিজ্ঞাসিব জনে জনে, আমি প্রশ্ন করব জিজ্ঞাসিব কাকে? জনে জনে, প্রত্যেকটা মানুষকে, তাহলে কর্মে। জন মূল শব্দ, শেষে এ বিভক্তি আছে, সপ্তমী। অভিমানে আজ কেন ত্যাজিলা পরাণ, ত্যাজিলা পরাণ, পরাণের নিচে দাগ। অভিমানে পরাণ ত্যাগ করেছে, ত্যাজিলা মানে ত্যাগ করলো। কি ত্যাগ করলো? পরাণ। কি প্রশ্নের উত্তর কর্মকারক হয়, শেষে অতিরিক্ত কিছু নাই, তাই শূন্য বিভক্তি। ঈদের চাঁদ উঠেছে, ঈদের চাঁদ উঠেছে, চাঁদের নিচে দাগ। প্রশ্ন করি কি উঠেছে? চাঁদ উঠেছে, তাহলে এটা কর্মে, যেহেতু অতিরিক্ত কিছু নাই, শূন্য বিভক্তি। গুণহীন চিরদিন পরাধীন রয়, পরাধীনের নিচে দাগ। গুণহীন কি রয়? পরাধীন রয়, পরাধীনের নিচে দাগ। কি প্রশ্নের উত্তর কর্ম, অতিরিক্ত কিছু নাই, তাই শূন্য বিভক্তি। আমি চিনি গো চিনি তোমারে, আমি কারে চিনি? কারে চিনি? তোমারে, তোমারে চিনি। কারে প্রশ্ন বা কাকে প্রশ্নের উত্তর কর্মকারক হয়, আর দ্বিতীয় বিভক্তি হচ্ছে রে আছে, তাই কে বা রে থাকলে দ্বিতীয় বিভক্তি হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমরা তো বলেছি যে বিভক্তি মানে হচ্ছে
অতিরিক্ত অংশ, অতিরিক্ত কিছু। তাইলে এখানে রেটা বিভক্তি হইলে শব্দ তো থাকছে তোমা, তোমা বা আমা। তোমার যদি লেখা থাকে, কোনো জায়গায় যদি লেখা থাকে আমার অথবা আমাকে, তাহলে এখানকার র বা কে বা এখানকার যে রে, এটাকে কি বিভক্তি ধরবো? উত্তর হচ্ছে হ্যাঁ, বিভক্তি ধরবো। তাইলে কি মূল শব্দ থাকে? তার মানে কি মূল শব্দ তোমা, আমা এগুলো মূল শব্দ? উত্তর হচ্ছে হ্যাঁ, তোমা, আমা এগুলো মূল শব্দ। এরপরে অতিরিক্ত যা থাকবে সেই বিভক্তি ধরতে হবে। কবিতায় অনেক জায়গায় দেখবা তোমা, আমা লেখা আছে, এবং মূল শব্দের ক্ষেত্রেও তোমা, আমা এটা হচ্ছে মূল শব্দ। তাহলে এখানে রে আছে, আমরা জানি কে রে থাকলে দ্বিতীয় বা চতুর্থী হতে পারে। যেহেতু রে 2 নম্বর কারক কর্মকারক নির্ণয় করেছে, তাহলে এখানে দ্বিতীয় বিভক্তি হবে। সোনা গলিয়ে গয়না হয়, সোনা গলিয়ে গয়না হয়। প্রশ্ন করি কি হয়? গয়না নিচে দাগ, কি হয়? গয়না হয়। অতিরিক্ত কিছু নাই, তাই শূন্য বিভক্তি। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? ঔষধের নিচে দাগ, কি দিব? ঔষধ দিব। অতিরিক্ত কিছু নাই, শূন্য বিভক্তি। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, মনের নিচে দাগ। শিশুগণ কি দেয়? মন দেয় বা মনোযোগ দেয়। তাহলে মন হচ্ছে কর্ম, অতিরিক্ত কিছু নাই, তাই শূন্য বিভক্তি। ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর। এখানে ঘরের নিচে দাগ, ঘর করলাম বাহির, বাহির করলাম ঘর। এটা হচ্ছে কবিতা। তাহলে কি করলাম? ঘর। কি করিলাম? কি করলাম? ঘর। 2 জায়গার ঘরই হচ্ছে কি দিয়ে প্রশ্ন উত্তর হচ্ছে। তাহলে কর্মে অতিরিক্ত কিছু নাই, তাই শূন্য বিভক্ত। অনেকে ভাবতে পারে যে ঘরের শেষে তো র আছে, ষষ্ঠী কেন হইল না? ঘরে র বাদ দিলে তো ঘ থাকে, তার মানে ঘরই হচ্ছে মূল শব্দ। মশা মারতে কামান দাগা, কামানের নিচে দাগ। মশা মারতে কি দাগা? কি নিয়ে আসা? কামান। তাহলে কর্মকারক অতিরিক্ত কিছু নাই, তাই শূন্য বিভক্তি। আশা করি অনেকগুলো উদাহরণ সলভ করলে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কিভাবে নির্ণয় করতে হয় আর বিভক্তি কিভাবে হয়। আমরা এখন যাব করণ কারকে। করণ কারকের সূত্র আমরা কি শিখেছি? করণ কারকের সূত্র আমরা শিখেছি কিসের দ্বারা প্রশ্ন করলে, কিসের দ্বারা এটা দিয়ে প্রশ্ন করলে সেটা করণ কারক হয়। কোনো যন্ত্র, সহায়ক বা উপায়, মনে রাখতে হবে, কোনো যন্ত্র, সহায়ক বা উপায় বোঝালে সেটা করণ কারক হয়। যন্ত্র, সহায়ক কোনো কিছু সাহায্য করেছে বা উপায় হলে করণ কারক হয়। এখানে দেখো প্রথম, নতুন ধান্যে হবে নবান্ন। তাহলে কিসের দ্বারা নবান্ন হবে? নতুন ধান্যে। তাহলে এটা কিসের দ্বারার উত্তর হয়েছে করণ। মূল শব্দ ধান্য, শেষে এ বিভক্তি আছে, তাই সপ্তমী। শিকারী বিড়াল গোফে চেনা যায়। কিসের দ্বারা চেনা যায়? গোফে। তাহলে গোফ হচ্ছে করণ, শেষে এ বিভক্তি আছে, সপ্তমী। তোমার পুণ্যেতে মাতা তরিব বিপদ। তোমার পুণ্যেতে মাতা তরিব বিপদ, বিপদ দূর করব। কিসের দ্বারা? বিপদ দূর করব কিসের দ্বারা? পুণ্য দ্বারা। তাহলে করণ, শেষে তে আছে, তাই সপ্তমী বিভক্তি। শরতে ধরাতল শিশিরে টলমল, শিশিরে নিচে দাগ। কিসের দ্বারা টলমল করছে? শিশিরের দ্বারা। এখানে করণ কারক, শেষে এ বিভক্তি আছে, শিশির মূল শব্দ, শেষে এ বিভক্তি আছে, তাই সপ্তম। এখানে শিশি মূল শব্দ না, রে কিন্তু বিভক্তি না, শিশিরের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। আমার সোনার ধানে গিয়েছে ভরি। কিসের দ্বারা ভরে গেছে? ধান দ্বারা। তাহলে করণ, শেষে এই বিভক্তি আছে, সপ্তমী বিভক্তি। কালির দাগ সহজে ওঠে না। কিসের দাগ? কালির দ্বারা তৈরি দাগ, সহজে ওঠে না, করণ কারক। মূল শব্দ কালি, শেষে র আছে, ষষ্ঠী বিভক্তি। জ্যোৎস্নাতে আলোকিত রাত। রাতটা আলোকিত হয়েছে কিসের দ্বারা? জ্যোৎস্না দ্বারা। জ্যোৎস্নাতে দাগ, তাহলে করণে, শেষে তে আছে, তাই সপ্তমী বিভক্তি। ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারের নিচে দাগ। কিসের দ্বারা বংশের পরিচয় পাওয়া যায়? ব্যবহার দ্বারা। মূল শব্দ ব্যবহার, শেষে এ বিভক্তি আছে, তাই সপ্তমী বিভক্তি। করণ আর কর্মকারকের একটা জায়গায় একটু ভেজাল আছে, ওই ভেজালটা আমরা দূর করব পরে, শেষে গিয়ে করণ আর কর্মের একটা ভেজাল আছে, সেই ভেজালটা দূর করব। আচ্ছা, এরপরে যাব আমরা সম্প্রদান কারক। এখানে একটু মিস্টেক আছে, এখানে সম্প্রদান হবে, রফলা আছে। সম্প্রদান কারক, সম্প্রদান কারক বোঝার উপায় হচ্ছে নিঃশর্ত দান। নিঃশর্ত দান মানে হচ্ছে নিঃস্বার্থ, আমার কোনো স্বার্থ থাকবে না অবশিষ্ট, আমি একবারে দিয়ে দেব।
একবারে দান করে দেব, এরকম নিঃস্বার্থ ত্যাগ হইলে সেটা সম্প্রদানকারক হয়। আরও কিছু কারণে সম্প্রদানকারক হইতে পারে। ধর্মীয় কোনো কিছু, শ্রদ্ধা যদি করা বোঝায়, স্নেহ যদি করা বোঝায়, এখানে স্নেহ হবে শব্দটা, স্নেহ যদি বোঝায়, জন্য বা নিমিত্ত যদি বোঝায়। নিমিত্ত মানে কি? নিমিত্ত মানে জন্য। কোনো কিছু জন্য ও নিমিত্ত বা উদ্দেশ্য যদি বোঝায়, স্নেহ শ্রদ্ধা এগুলো যদি বোঝায়, পূজার কাজ যদি বোঝায়, স্রষ্টার আরাধনা যদি বোঝায়, তাহলে অবশ্যই সেটা সম্প্রদানকারক হবে। দেখো, ভিখারিকে ভিক্ষা দাও, এটা আমরা নিঃস্বার্থ ত্যাগ করি, তাইলে সম্প্রদানকারক। সৎ পাত্রে কন্যা দান করো, কন্যা দান করা নিঃস্বার্থ, তাহলে সম্প্রদানকারক। বেলা যে পড়ে এলো জলকে চল, আমরা এখন এখানে যে কারকগুলো আছে, এই কারকগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে হলো এবং তার বিভক্তি কি আমরা একটু নির্ণয় করি। ভিখারিকে ভিক্ষা দাও, আমি প্রশ্ন করি কাকে ভিক্ষা দাও। এখন কাকে প্রশ্নের উত্তর তো কর্মও হইতে পারে। আমি এখানে সম্প্রদান কেন বলতেছি এর কারণ হচ্ছে, ভিখারিকে ভিক্ষা দিলে কি আমরা ফেরত নেই, নাকি নিঃস্বার্থ ত্যাগ করে দিই? নিঃশর্ত ত্যাগ করে দিই। তাহলে যেহেতু নিঃশর্ত ত্যাগ, তাহলে এটা সম্প্রদানকারক হবে। ভিখারি শেষে কে আছে বলে, এখন বিভক্তি কি হবে? কে রে থাকলে কোন বিভক্তি? দ্বিতীয়া অথবা চতুর্থী। এখন আমরা এখানে দেখছি কারকটা হচ্ছে সম্প্রদানকারক। সম্প্রদানকারক কত নম্বর কারক? চতুর্থ কারক, 4 নম্বর কারক। এখানে কে রে থাকলে অবশ্যই কোন বিভক্তি হবে? অবশ্যই চতুর্থী বিভক্তি হবে, দ্বিতীয়া দেয়া যাবে না। সৎ পাত্রে কন্যা দান করো, কন্যা দান করা নিঃস্বার্থ ত্যাগ, তাহলে সম্প্রদানকারক। সৎ পাত্রে শেষে এ আছে, সপ্তমী বিভক্তি। বেলা যে পড়ে এলো জলকে চল, এটা কিভাবে সম্প্রদান হলো, এটা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন আছে, আজকে সমাধান হবে। বেলা যে পড়ে এলো জলকে চল, এই বাক্যটা আসছে একটা উপন্যাসের। সেখানে সন্ধ্যাবেলায় নারীরা বা মহিলারা সন্ধ্যার একটু আগে জল আনতে যাচ্ছে, তো বলছে একজন আর একজনকে, বেলা যে পড়ে এলো জলকে চল, তার মানে চল, জল আনতে যায়। জলকে চল মানে জলের উদ্দেশ্য চল। উদ্দেশ্য জন্য বা নিমিত্ত বোঝালে অবশ্যই সম্প্রদানকারক হবে। এই জন্য এই সম্প্রদানকারকের আর একটা নাম আছে। সম্প্রদানকারকের আর একটা নাম হচ্ছে নিমিত্ত কারক। সম্প্রদানকারকের আর এক নাম হচ্ছে নিমিত্ত কারক। তাহলে জলকে চল মানে জলের উদ্দেশ্যে চল, এই জন্য সম্প্রদান। মূল শব্দ জল, শেষে কে আছে, তাহলে বিভক্তি হচ্ছে চতুর্থী। দেশের জন্য প্রাণ দাও, এই যে জন্য বা উদ্দেশ্য বোঝাইছে, সম্প্রদানকারক। দেশের শেষে র বা এর আছে, তাহলে বিভক্তিটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। দিনে দয়া করো, দিনে মানে যাদের অভাব, দরিদ্র যারা, তাদেরকে দয়া করো, তাহলে দিনে দয়া করা এটা নিঃস্বার্থ ত্যাগ, সম্প্রদান। দিনে মূল শব্দ, শেষে এ আছে, সপ্তমী বিভক্তি। ধোপাকে কাপড় দাও, আমি যদি বলি দেখো গরিবকে কাপড় দাও, পাশাপাশি একটু ওটাও লিখি। আমি বললাম যে গরিবকে কাপড় দাও, আর এখানে হচ্ছে ধোপাকে কাপড় দাও। ভালো করে বুঝে নিও, গরিবকে কাপড় দাও, আমরা প্রশ্ন করলাম কাকে কাপড় দাও? গরিবকে। তাহলে কাকে প্রশ্নের উত্তর। এখন আমাকে বলো, গরিবকে যখন কাপড় দেওয়া হয়, কাপড় কি ফেরত নেওয়া হয়? না। তাহলে এটা নিঃশর্ত ত্যাগ, নিঃস্বার্থ ত্যাগ, তাইলে এটা হবে সম্প্রদান। গরিবকে কাপড় দাও, এটা হবে সম্প্রদান। বিভক্তি কি হবে? গরিব শেষে কে আছে, সম্প্রদান 4 নম্বর হইলে তাহলে বিভক্তি হবে চতুর্থী। কিন্তু এখানে যেটা আমরা দেখছি, ধোপাকে কাপড় দাও, কাকে কাপড় দাও? ধোপাকে। ধোপাকে কাপড় দিলে সে কাপড় কি ফেরত নেই না? নেই। তাহলে এটা তো আর সম্প্রদান হচ্ছে না, এটা তখন হবে কর্মকারক। আর বিভক্তি শেষে কে আছে, তাহলে বিভক্তি হবে দ্বিতীয়া, চতুর্থী দেয়া যাবে না, কারণ কর্মকারক 2 নম্বর কারক। বাবা নামাজ পড়লেন, নামাজ পড়া এটা এই যে বললাম ধর্মীয় কাজ, তাহলে নামাজ এটা হচ্ছে সম্প্রদানকারক। শেষে কোনো অতিরিক্ত অংশ নাই, তাই শূন্য বিভক্তি। অতিরিক্ত না থাকলে শূন্য বিভক্তি হয়। আমরা এখন ওই যে বিষয়টা আমি বোঝালাম, এটা একটু গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে থেকে। দান কিন্তু 2 প্রকার, শর্তযুক্ত দান আর নিঃশর্ত দান। দেখো, ধোপাকে কাপড় দিলে এটা কর্মকারক হচ্ছে, কারণ এই কাপড় আমরা ফেরত নিচ্ছি। কিন্তু ভিক্ষুককে ভিক্ষা দাও বা ভিক্ষুককে কাপড় দাও, সেটা হলে নিঃশর্ত দান হলে সেখানে কিন্তু সম্প্রদানকারক হবে। এটা কিন্তু খুবই মনে রাখা জরুরি। আমরা কিছু প্রশ্ন এখন সলভ করি, কিছু নমুনা প্রশ্ন।
সমিতিতে চাঁদা দাও, আগেকার যুগে সমিতিতে চাঁদা দেওয়াটা ছিল এখন যেরকম সমিতি করে টাকা করে এবার বাড়ি গাড়ি করছে, এই সমিতির কথা কিন্তু বলছে না। এখানে সমিতি মানে আগে মানুষ যে বাক্যটা এসেছে সেখানকার উদ্দেশ্য ছিল একসাথে গ্রুপ করে টাকা উঠে ভালো কোনো কাজে দান করা, ভালো কোনো সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করা। এখানে সমিতিতে চাঁদা দাও সম্প্রদানকারক হবে। অন্ধজনের দেহ আলো, তার মানে অন্ধজন যাকে তাকে পথ দেখাও, তাহলে এটা নিঃশর্ত ত্যাগ কি হবে? সম্প্রদান। সম্প্রদানে চতুর্থী নাকি সপ্তমী? অন্ধজন শেষে এ আছে, তাহলে সম্প্রদানে সপ্তমী। এবার আমরা শিখব অপাদান। মনে আছে অপাদান নির্ণয়ের সূত্র? অপাদান নির্ণয়ের সূত্র হচ্ছে কোথা থেকে বা হতে, কোথা থেকে বা হতে প্রশ্নের উত্তর হইলে অপাদান কারক হয়। তবে বাক্যের মধ্যে এখানে 10টা বিষয় আছে, বাক্যের মধ্যে এই 10টা বিষয় হতে হবে অপাদান কারক হতে হলে। কিরকম? কোনো যদি উৎপন্ন হয়, দুধ থেকে ছানা হয়, কোথা থেকে? দুধ থেকে ছানা উৎপন্ন হয়। বাবাকে বড্ড ভয় হয়, বাবাকে নিচে দাগ, হইতে পারে অন্য কারক প্রশ্নের বেলায়, কিন্তু বাক্যের মধ্যে ভয় থাকলে অবশ্যই অপাদান কারক। ভীত হওয়া, বিপদে মরে রক্ষা করো, রক্ষিত হওয়া। পাপে বিরত হওয়া, বিরত। পরাজয়ে ডরে না বীর, পরাজিত হওয়া। বই থেকে পেয়েছি, কোনো জায়গা থেকে প্রাপ্ত বোঝালে অপাদান, গৃহীত বা প্রাপ্ত হইলে অপাদান। কেন বঞ্চিত হব চরণে, বঞ্চিত হইলে অপাদান। গাছ থেকে ফল পড়ে, চ্যুত হয়েছে, গাছ থেকে ফল বিচ্যুত হয়েছে, চ্যুত হওয়া বোঝালে অপাদান কারক হবে। লোকমুখে খবর পেলাম, কোনো জায়গা থেকে শ্রুত, কানে শুনেছি, এরকম যদি বোঝায় তাহলে অপাদান কারক হবে। ছাদ থেকে পানি পড়ে, পতিত হওয়া বোঝালে অপাদান কারক হবে। এখানে যে 10টা আছে বেশিরভাগ ক্ষেত্রে কোথা থেকে বা হতে প্রশ্নের উত্তর পাই। কোথা থেকে বা হতে প্রশ্নের উত্তর না পাইলেও যদি এই 10টা বিষয় বোঝায় তাহলে অবশ্যই সেটা অপাদান কারক হবে। আমরা এবার একটু প্র্যাকটিস করি। দেখো, গাছ থেকে পাতা পড়ে, এই যে থেকে, কোথা থেকে পাতা পড়ে? গাছ থেকে, তাহলে অপাদান কারক, শূন্য বিভক্তি। দুধ থেকে দই হয়, দুধ থেকে দই উৎপন্ন বা সৃষ্টি হয়, তাহলে অপাদান শূন্য বিভক্তি। পাপে বিরত হওয়া, বিরত হইলে অপাদান এ আছে, সপ্তমী বিভক্তি। সোমবার থেকে পরীক্ষা শুরু, দেখো সোমবার কিন্তু একটা সময়, তারপরে এখানে সোমবার থেকে একটা পরীক্ষার ব্যাপ্তি বোঝাচ্ছে, শুরু হয়ে ব্যাপ্তি বোঝাচ্ছে, তখন কিন্তু অপাদান কারক হবে, অপাদানে শূন্য। দুপুরে পাঠশালা পলায়ন, দুপুরবেলা একজন পাঠশালা থেকে পলায়ন করছে। দেখো ভালো করে বুঝে দেখো, পাঠশালা মানে তো বিদ্যালয়, পাঠশালা মানে হচ্ছে বিদ্যালয়। এখন বিদ্যালয় তো স্থান বা জায়গা, তাহলে তো অধিকরণ হওয়ার কথা, কিন্তু অধিকরণ হবে না। কেন? এর কারণ হচ্ছে কোনো জায়গা বুঝিয়েছে, কিন্তু সেই জায়গা থেকে যদি চলে আসা বোঝায় তাহলে অপাদান, বাইরে থেকে যদি সেই জায়গায় যাওয়া বোঝায় তাহলে অধিকরণ। কিরকম? ধরো আমি যদি বলি স্কুলে গেল, স্কুলের নিচে দাগ, আর আমি যদি বলি স্কুল পালালো, এখানে আছে স্কুল গেল আর এখানে হচ্ছে স্কুল পালালো। স্কুল পালালো মানে কি ওই জায়গায় আছে? নাই, তাহলে জায়গা থেকে চলে আসছে। স্কুল পালালো এটা হচ্ছে অপাদান, কিন্তু স্কুলে গেল মানে বাইরে থেকে ওই জায়গায় গিয়েছে, জায়গায় গেলে এইটা তখন হবে অধিকরণ। তাহলে বাইরে থেকে ওই জায়গায় গেলে অধিকরণ, আর ওই জায়গা থেকে চলে আসলে অপাদান। বাবাকে বড্ড ভয় হয়, বাক্যে ভয় থাকলে বাবাকে, দেখো কাকে প্রশ্ন উত্তর করলে কিন্তু আমি বাবাকে পাচ্ছি, তাহলে এটা কর্মকারক হওয়ার কথা, কিন্তু কর্মকারক হবে না, কারণ বাক্যে ভয় থাকলেই সেটা অপাদান। শেষে কে আছে, বিভক্তি হবে দ্বিতীয়া অথবা চতুর্থী। তাহলে এটা আমরা চতুর্থী দেব না, সরি আগে বলেছি, এটা বিভক্তি হবে চতুর্থী, দ্বিতীয়া বিভক্তি। কারণ কে রে থাকলে যদি উদ্দেশ্যের জন্য বোঝায় সম্প্রদান, বাকি সবসময় দ্বিতীয়া। তিলে তৈল হয়, তিল থেকে তৈল সৃষ্টি হয়, অপাদান সপ্তমী বিভক্তি। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ হয় কিসের থেকে? কোথা থেকে লোভ হয়? পাপ হয়, সরি পাপ হয় কোথা থেকে? লোভ থেকে। তাহলে লোভ হচ্ছে, লোভ থেকে পাপ হচ্ছে, কোথা থেকে? উত্তর অপাদান, লোভে এ আছে, সপ্তমী বিভক্তি। আমরা এখন আরো কিছু নমুনা প্রশ্ন সলভ করি। বাবাকে বড্ড ভয় হয়, কাকে ভয় হয়? বাক্যে ভয় থাকলেই সেটা অপাদান হবে, কে আছে, অপাদানে দ্বিতীয়া।
বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি থেকে, যদি থেকে পর্যন্ত দেখ, থেকে উত্তর হইলে কোন কারক হয়? অপাদান। থেকে চেয়ে কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি, অপাদানে পঞ্চমী। এবার হচ্ছে লাস্ট কারক। লাস্ট কারক আমরা জানবো অধিকরণ কারক। অধিকরণ কারকের মূল বিষয় হচ্ছে স্থান, সময়, বিষয় আর ভাব। আমরা এর আগে কিন্তু বলেছি দুইটা জিনিস, স্থান বা সময় বোঝালে অধিকরণ কারক হয়। এখন আবার দুইটা জিনিস বলছি, বিষয় আর ভাব। কোনো বিষয়ে দক্ষতা বা যোগ্যতা বোঝালে অধিকরণ হয়, ক্রিয়ার ভাব বোঝালেও অধিকরণ হয়। কিভাবে? দেখো, আমি বললাম ছেলেটি অঙ্কে কাঁচা, তাহলে অঙ্কে তার দক্ষতা বা যোগ্যতা বোঝাচ্ছে, এটা অধিকরণ কারকের মধ্যে হবে। আমাদের ছেলেরা সাহসে দুর্জয়, সাহস খুবই ভালো, এটা অধিকরণ কারক হবে। এরকম কোনো বিষয়ে দক্ষতা বা যোগ্যতা বোঝালে অধিকরণ কারক হবে। কিভাবে সেটা দেখো। অধিকরণ কারক আবার তিন প্রকার। কালাধিকরণ, কাল মানে হচ্ছে এখানে আসছে কাল থেকে, কাল মানে সময়। আধারাধিকরণ, আধার মানে স্থান বুঝিয়েছে। আর ভাবাধিকরণ মানে প্রভাবক বা ক্রিয়ার ভাব। তাহলে অধিকরণের প্রকারভেদ আছে। এরপর আমরা অধিকরণের অনেক উদাহরণ শিখব। দেখো, প্রভাতে সূর্য ওঠে, প্রভাত সকালে, সময় বুঝিয়েছে অধিকরণ। শুক্রবার সময় বুঝিয়েছে অধিকরণ। আমরা রোজ স্কুলে যাই, স্থান বুঝিয়েছে অধিকরণ। বাড়ি বুঝিয়েছে অধিকরণ। জায়গা বোঝালে আধারাধিকরণ, সময় বোঝালে কালাধিকরণ। জায়গা বোঝালে আধারাধিকরণ, সময় বোঝালে কালাধিকরণ। আরেকটা আছে ভাবাধিকরণ। ভাবাধিকরণ মানে হচ্ছে কোনো প্রভাবক যদি হয়, একটা ক্রিয়ার প্রভাবে যদি আর একটা ক্রিয়ার কাজ বোঝায়, তাহলে সেটাকে এই প্রভাবক বোঝালে অধিকরণ হয়, এবং এই অধিকরণের নাম হচ্ছে ভাবাধিকরণ। কিভাবে? দেখো, সূর্যোদয়ে অন্ধকার দূরভূত হয়, এখানে দূরভূত হবে। সূর্যোদয় একটা ক্রিয়ার কারণে অন্ধকার দূরভূত হওয়ার করছে, তাহলে এখানে প্রভাবক কে? সূর্যোদয়। এরকম প্রভাবক বোঝালে অধিকরণ হয়। কোন অধিকরণ? ভাবাধিকরণ। কান্নায় শোক মন্দীভূত হয়, যদি কান্না করা ক্রিয়ার কারণে শোক চলে যায়, দূর হয়ে যায়, শোক কমে যায়, তাইলে কান্নার প্রভাবে শোক কেটে যাচ্ছে, তাহলে কান্না হচ্ছে প্রভাবক, এটা অধিকরণ হবে। এটাকে বলা হয় ভাবাধিকরণ। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। ভাবাধিকরণ এই কারকে সব সময় সপ্তমী বিভক্তি হয়। কিভাবে? দেখো, সূর্যোদয়ে শেষে এ আছে, কান্নায় শেষে অন্তস্থ আছে, এবং এই দুইটা উদাহরণ থেকেই প্রশ্ন হবে যদি ভাবাধিকরণের প্রশ্ন হয়। ভাবাধিকরণের সবসময় সপ্তমী বিভক্তি হয়, ভাবাধিকরণের সবসময় সপ্তমী বিভক্তি হয়। এই জন্য এর একটা মজার নাম আছে, ভাবাধিকরণের আরেক নাম ভাবে সপ্তমী। তাহলে কোন কারকে সবসময় সপ্তমী বিভক্তি হয়? ভাবাধিকরণ। এই জন্য ভাবাধিকরণের আরেক নাম হচ্ছে ভাবে সপ্তমী। এরপর আমরা যেখানে যে আধারাধিকরণ দেখলাম, আধার মানে স্থান, এই আধারাধিকরণ আবার তিন প্রকার। কিভাবে? দেখো, ঐকদেশিক, অভিব্যাপক আর বৈষয়িক আধারাধিকরণ। আমরা বলেছি যে আধার বা স্থান বোঝালেই আধারাধিকরণ হয়, কিন্তু যদি এমন হয় বিরাট বড় জায়গার ছোট্ট জায়গায়, তাহলে ঐকদেশিক। কিন্তু যদি এমন হয় যে বিরাট বড় জায়গার সব জায়গা জুড়ে, তাহলে অভিব্যাপক। কিভাবে? দেখো, আকাশে চাঁদ উঠেছে, আকাশ বিশাল জায়গা, তাহলে আকাশের চাঁদ কি সব জায়গায় থাকে? না, একটা জায়গায় থাকে। বিরাট বড় জায়গার ছোট্ট জায়গায় এরকম যদি হয়, সেটাকে বলা হয় ঐকদেশিক। কিন্তু এখানে দেখো, নদীতে পানি আছে, নদীর সব জায়গা, বড় জায়গা, বিশাল জায়গা জুড়ে পানি থাকে, তাহলে এখানে নদীতে হচ্ছে অভিব্যাপক। আবার বিষয় হচ্ছে, দেখো, রাকিব বাংলায় ভালো, এই যে বাংলা বিষয়ে দক্ষতা বা যোগ্যতা বোঝাচ্ছে। কোনো বিষয়ে দক্ষতা বা যোগ্যতা হলে সেটা অধিকরণ হবে। কোন অধিকরণ হবে? আধারাধিকরণ হবে। আধারাধিকরণে এই বিষয়টাকে বলা হয় বৈষয়িক। ওইটাই এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে যা বুঝিয়েছে, সেটা উদাহরণগুলো একটু দেখি। পুকুরে মাছ আছে, পুকুরে সব জায়গায় থাকে, কিছু কিছু জায়গা জুড়ে থাকে, এটা ঐকদেশিক। বনে বাঘ আছে, বনের কিছু কিছু জায়গা জুড়ে থাকে, ঐকদেশিক। আকাশে চাঁদ উঠেছে, ঐকদেশিক। ছোট একটা দেশ, ছোট একটা জায়গা জুড়ে থাকা। কিন্তু তিলে তৈল আছে, তিলের মধ্যে, ছোট্ট তিলের মধ্যে পুরো জায়গাটাই তেল থাকে, তাই অভিব্যাপক। নদীতে পানি আছে, পুরো জায়গা জুড়ে পানি থাকে। সমুদ্রে পানি আছে, সমুদ্রে এটা পুরো জায়গা জুড়ে থাকে, অভিব্যাপক। রাকিব অঙ্কে কাঁচা, অঙ্কে রাকিবের দক্ষতা বোঝাচ্ছে। তার ধর্মে মতি হোক, মতি আছে, তার মানে ধর্মে তার বেশ জ্ঞান আছে, তাহলে দক্ষতা বা যোগ্যতা বোঝাচ্ছে, বৈষয়িক হবে। রবি রাজনীতিতে ভালো, রাজনীতি বিষয়ে
রবির দক্ষতা বা যোগ্যতা বোঝাচ্ছে। কোন একটা বিষয়ে দক্ষতা বা যোগ্যতা বোঝালে সাহসে সেটাকে বলা হয় বৈষয়িক আধারাধিকরণ। আমরা একটু প্রশ্ন সলভ করি এখন। এর আগে দেখেছি হয়তো বিভিন্ন জায়গায় সেরকম কিছু প্রশ্ন। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। সূর্যোদয় হইলে সূর্যোদয়ের প্রভাবে অন্ধকার দূরীভূত হয়। এটা কোন কারক? ভাবাদিকরণে সপ্তমী, কারণ ভাবাদিকরণে সবসময় সপ্তমী বিভক্তি হয়। বাবা বাড়ি নেই, বাড়ি জায়গা, বাবা বাড়ি নেই বাড়ি জায়গা, অধিকরণে শূন্য বিভক্তি। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে রাঘবে কোন কারক? রাঘবের নিচে। এখন আমি প্রশ্ন করতে পারি যে আমি কাকে ডরাই? রাঘবকে। রাঘবে মানে রাঘবকে। কাকে? প্রশ্নের উত্তর তো কর্ম হইতে পারে, কিন্তু এটা মানে এটা যেহেতু ভয়ের বাক্যের ভিতরে ডরাই বা ভয় আছে, ডরাই বা ভয় থাকলে কোন কারক হয়? ডরাই বা ভয় থাকলে অপাদান কারক হয়, তাহলে এখানে অপাদান কারক হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে রাঘবে কোন বিভক্তি? মূল শব্দ রাঘব, শেষে এ আছে, তাহলে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। ষষ্ঠী বিভক্তির চিহ্ন কি? ষষ্ঠী বিভক্তির চিহ্ন হচ্ছে র অথবা এর। আমার যাওয়া হয়নি, এখানে আমার, বলতো এখানে যাওয়া কাজটা কে করবে? আমার। তাহলে এখানে এটা হচ্ছে কর্তা, তাহলে এটা কর্তৃকারক। কর্তায় দুইটা আছে, কর্তায় ষষ্ঠী আর শূন্য। আমা মূল শব্দ, শেষে র আছে। আমি কিন্তু বলেছি আমা তমা তোমা মূল শব্দ, এখানে রকে ষষ্ঠী যুক্ত হবে, তাহলে এটা কর্তায় শূন্য হবে না, কর্তায় ষষ্ঠী হবে। ঘোড়ায় গাড়ি টানে, কোন কারকে কোন বিভক্তি? এখানে গাড়ি টানা কাজটা কে করছে? ঘোড়া করছে, তাহলে কর্তৃকারক, শেষে অন্তস্থ আছে, সপ্তমী বিভক্তি। জিজ্ঞাসিব জনে জনে, কাকে জিজ্ঞাসা করব? জনে জনে জিজ্ঞাসা করব, তাহলে এটা হচ্ছে কর্মে, শেষে এ আছে, সপ্তমী বিভক্তি। শিকারী বিড়াল গোফে চেনা যায়। গোফে কিসের দ্বারা চেনা যায়? গোফের দ্বারা চেনা যায়, তাহলে করণ কারকে, শেষে এ আছে, সপ্তমী বিভক্তি। সোনার খাঁচায় রাখবো তোমায়। সোনার খাঁচায়, সোনার খাঁচায় তো জায়গা, তাহলে অধিকরণ, শেষে অন্তস্থ আছে, সপ্তমী বিভক্তি। সমিতিতে চাঁদা দাও, চাঁদা দেওয়া বলেছি যে ছোট ছোট টাকা জোগাড় করে সমাজসেবামূলক কাজ করা, তাহলে দান করা বোঝায় এখানে। সমিতিতে চাঁদা দাও সম্প্রদান কারক। অন্ধজনের দেহ হলে, অন্ধজনকে রাস্তা দেখাও, পথ দেখাও, সম্প্রদান কারক। সম্প্রদানে এ আছে, তাই সম্প্রদানে সপ্তমী বিভক্তি। বাড়ি থেকে নদী দেখা যায়, এখানে বাড়ি থেকে বলেছে, থেকে হইলে অপাদানে পঞ্চমী বিভক্তি। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, সূর্যোদয়ের আগেও দেখেছি, এটা ভাবাদিকরণে সপ্তমী হবে। বাবা বাড়ি নেই, বাড়ি হচ্ছে জায়গা, জায়গা হলে অধিকরণ শূন্য বিভক্তি। এটা হচ্ছে কারকের মূল আলোচনা। আমার কাছে মনে হয়েছে যে বিস্তারিত অনেক উদাহরণ দিয়েছি, শর্টকাট ওয়ে বলেছে, তোমরা বারবার প্র্যাকটিস করবা। কারকের প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা বিউপিতে যদি কেউ পরীক্ষা দিয়ে থাকো, সেখানে কারক থেকে প্রশ্ন হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কারক থেকে প্রশ্ন হইতে পারে বা হয়। এই জন্য কারক একটু পড়বা, বিগত বছরের প্রশ্ন শুধু সলভ করবা, আর কিছুই না। আমার স্লাইডটা দেখবা, ক্লাসটা করবা, আর বিগত বছরের প্রশ্ন সলভ করবা। কারক ছাড়া এই লেকচারে আরও দুই একটা টপিক আছে, সেটা একটু আমরা দেখি। সম্বোধন পদ, এটা গুরুত্বপূর্ণ না, পড়তে হবে না, একটা তথ্য জানতে হবে যে সম্বোধন পদ জিনিসটা কি। ধরো আমি কাউকে ডাকলাম, হে রহিম এদিকে এসো। কাউকে ডাকার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়, হে, ও হে, এই শব্দগুলোকে সম্বোধন পদ বলে। এরকম সম্বোধন পদের পরে কোন চিহ্ন বসে এইটুকু জানলেই শুধু হবে, আর কিছু লাগবে না। দেখো কিরকম সম্বোধন পদ কারক না। ও গো তোরা জয়ধ্বনি কর, ওরে আজ তোরা যাসনে ঘরের বাইরে, ওরে আজ তোরা যাসনে ঘরের বাইরে, ওই নিরমল উষা কে তোমাকে নিরমিল, কবিতার কথা। হে জ্ঞান তাপস তোমার আগমনে, এই টাইপের কথা আমরা বলি। হে রহিম, রহিমের পরে কমা দেই। তা শুধু এটুকু মনে রাখলে হবে, সম্বোধন পদের পরে কমা চিহ্ন বসে, কমা চিহ্ন বসে। কাউকে ডাকাই যে সুমন এখানে এসো, সুমনের পরে কমা চিহ্ন বসে। সম্বোধন পদ থেকে শুধু এটুকু জানলেই হবে। সম্বন্ধ পদ, বাক্যের কোনো শব্দ ক্রিয়ার সাথে সম্পর্ক না রেখে অন্য কোনো পদের সাথে সম্পর্ক রাখলে সেটাকে সম্বন্ধ পদ বলে। কিরকম? আমি বললাম রহিম ভাত খায়, তাহলে এখানে খায় ক্রিয়াসটা কে করছে? রহিম। আমি এর পরে বললাম যে রহিমের ভাই ভাত খায়, এখানে ক্রিয়া কোনটা? খায়।
এখন বলো রহিমের ভাই ভাত খায়, এখানে এই খায়ের সাথে কি রহিমের কোনো সম্পর্ক আছে? নাই। কার সম্পর্ক? রহিমের ভাইয়ের সাথে। তাহলে এই যে রহিম কর্তার জায়গায় থেকেও ক্রিয়ার সাথে সম্পর্ক না করে কার সাথে সম্পর্ক আছে? রহিমের ভাইয়ের সাথে। তাহলে যে শব্দ ক্রিয়ার সাথে সম্পর্ক না রাখে, অন্য কোনো পদের সাথে সম্পর্ক রাখে, তাহলে সেটাকে বলা হয় সম্বন্ধ পদ। তবে সব থেকে কমন একটা জিনিস আছে, চেনার উপায় আছে। দেখো রহিম হচ্ছে মূল শব্দ, শেষে কি আছে? এর। মনে রাখার উপায় হচ্ছে সম্বন্ধ পদ কিভাবে চিনব? যদি দেখো বাক্যের শব্দের শেষে র অথবা এর বিভক্তি থাকে, মানে ষষ্ঠী বিভক্তি থাকে, ষষ্ঠী বিভক্তি থাকলে সেটা সম্বন্ধ পদ হয়। তার মানে সম্বন্ধ পদের শেষে কোন বিভক্তি থাকে? ষষ্ঠী বিভক্তি। র অথবা এর বিভক্তি থাকে সম্বন্ধ পদের শেষে। এখন বলো সম্বন্ধ পদ হচ্ছে রহিমের, এটা কি ক্রিয়ার সাথে সম্পর্ক আছে? নাই। আচ্ছা, ক্রিয়ার সাথে সম্পর্ক না রাখলে এটা কি কারক হইতে পারে? না। এই জন্য বলে সম্বন্ধ পদগুলো কারক না। তাহলে সম্বন্ধ পদ কি জিনিসটা শিখলাম আমরা, কোন বিভক্তি থাকে এটা শিখলাম। সম্বন্ধ পদ থেকে প্রশ্ন হলে এখান থেকে হবে কোনটা কোন সম্বন্ধ, এটা মুখস্থ করতে হবে। এই স্লাইডটা মুখস্থ করবা, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কোনটা কোন সম্বন্ধ, যেরকম রোজার ছুটি এটা ব্যাপ্তি সম্বন্ধ, রাজার রাজ্য এটা অধিকার সম্বন্ধ। কোনটা কোন সম্বন্ধ, এই স্লাইডটা মুখস্থ করবা। আমরা সৈয়দ শামসুল হক জানবো। আমরা জানি কবি বা লেখক পরিচিতি আমরা পড়ছি। সৈয়দ শামসুল হক আর ফররুক আহমেদ আজকের এই লেকচারের সাথে যুক্ত আছে। বারবার বলেছি যে ওনার লেখায় কোন বিষয়গুলো উঠে এসেছে, ওনার সাহিত্যকর্ম, এই জিনিসগুলো আমরা ভালো করে জানবো। এই স্লাইডটা পড়বো সৈয়দ শামসুল হক সম্পর্কে। তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, গুচ্ছেও হয় লেখক বা কবি পরিচিতিতে। ঢাবিতে নর্মালি ক ইউনিটে এই লেখক পরিচিতি কবি পরিচিতি থেকে প্রশ্ন হয় না, তবে তোমরা অন্যান্য জায়গার জন্য এটা পড়বা। সৈয়দ শামসুল হকের কোনটি রচনা, এটা একটু ভালো করে পড়ে আমি কিভাবে প্রশ্ন হতে পারে একটু দেখি। সৈয়দ শামসুল হকের রচনা কোনটি? এখানে সৈয়দ শামসুল হকের রচনা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। বিসর্জন, এটা হচ্ছে একটা নাটক, কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লেখা। কোন কবি কাব্য নাটক তৈরি করেছেন, নাটকের মধ্যে কাব্য বা কবিতার ভাষায় লিখেছেন, সেটা হচ্ছে সৈয়দ শামসুল হক। নুরুল দিনের সারা জীবন কোন ধরনের গ্রন্থ? এটা হচ্ছে কাব্য নাটক। কাব্য মানে কাব্যের ভাষায়, কবিতার ভাষায় নাটক। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য নাটক নিচের কোনটি? এটা হচ্ছে নুরুল দিনের পায়ের আওয়াজ পাওয়া যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক। এরপর জীবনানন্দ দাশ আছে। জীবনানন্দ দাশেরও একই ব্যাপার, তার কবিতায় কোন বিষয়গুলো উঠে এসেছে, তার সাহিত্যকর্ম কি, এগুলো একটু ভালো করে জানা দরকারি। রূপসী বাংলার কবিকে জীবনানন্দ দাশ, সেটা আমরা জানি। জীবনানন্দ দাশের মৃত্যুর পরে প্রকাশিত কাব্য কোনটি? রূপসী বাংলা, এটা হচ্ছে তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। জীবনানন্দ দাশ রচিত উপন্যাস কোনটি? উপন্যাস হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে কি হিসেবে আখ্যায়িত করেছিলেন? বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে বলেছিলেন নির্জনতম কবি। কোন নামটি শুদ্ধ? জীবনানন্দ, এটা একবার এসেছে জীবনানন্দ, এখানে জীবনানন্দ দাশ, এটা উত্তর। এখানে দন্তস্ব আছে সেজন্য হবে না। ফররুক আহমেদকে বলা হয় মুসলিম রেনেসাঁর কবি, মুসলিম পুনরজাগরণের কবি বলা হয় ফররুক আহমেদকে। ফররুক আহমেদেরও একই বিষয়, তার লেখা ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবন আছে, তার সাহিত্যকর্ম আছে, মুহূর্তের কবিতা, তার সনেটের কবিতা। আমরা একটু দেখি ফররুক আহমেদ থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। ফররুক আহমেদের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে সাত সাগরের মাঝি। ফররুক আহমেদের কবিতায় প্রধানত কোন বিষয়টি ফুটে উঠেছে? ফররুক আহমেদের কবিতায় ইসলামী আদর্শ আর জীবনবোধ। কোনটি ফররুক আহমেদের সনেট সংকলন? সনেট হচ্ছে মুহূর্তের কবিতা। হাতেম তাই কি ধরনের গ্রন্থ? হাতেম তাই হচ্ছে ফররুক আহমেদের কাহিনী কাব্য। এটাই ছিল লেকচার নম্বর 10। লেকচার নম্বর 10-এর 3টা লেখক বা কবি পরিচিতি আমরা দেখেছি, এছাড়া কারক দেখেছি। কারকের বিগত বছরের প্রশ্ন তোমরা সলভ করবে, এই লেকচারটা বারবার দেখবে। কারক বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ক্লাসের নিচে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে উত্তর করে বুঝিয়ে দেব। আশা করি তোমরা তোমাদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাবে এবং কারকের এই লেকচারটা তোমাদেরকে সাহায্য করবে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।